দিয়ে চলে যাও। আচ্ছা, আজকে ফ্লেক্সিবল বাজেটের লাস্ট ক্লাস, মানে আজকে মানে হলে 5টা অঙ্ক কমপ্লিট হবে। তো এতদিন যে অঙ্কগুলো দিয়েছিলাম সব হচ্ছে বিকম লেভেলের, এটা একটুখানি অ্যাডভান্স লেভেলের। এটা হচ্ছে লেখা আছে, দেখবি প্রবলেমটা, সিএমএ ইন্টার, মানে কস্ট অ্যাকাউন্টিং এর যে পরীক্ষা হয় কস্ট ইনস্টিটিউটের ইন্টারমিডিয়েটের লেভেলের এটা অঙ্ক, তবে অনেক পুরনো অঙ্ক। এখন এরকম অঙ্ক বিকমেও আসতে পারে, এই জন্য লাস্ট অঙ্কটা একটুখানি কঠিন রেখেছি। আচ্ছা, অঙ্কটা পড়ার আগে আমি একটু কয়েকটা জিনিস বলে নিই। যে এটা একটা দেওয়া আছে, একটা অল্টারনেটিভ ফরম্যাট অফ ফ্লেক্সিবল বাজেট দেওয়া আছে, একটা অল্টারনেটিভ ফরম্যাট। এই ফরম্যাটটা কিভাবে করা হয়েছে, এর আগে আগে যেগুলো আমরা করেছি সেখানে কি হয়েছে, আমরা যেরকম ভাবে অঙ্কে দেওয়া ছিল ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল থাকলে সেমি ভেরিয়েবল, ফিক্সড থাকলে ফিক্সড, এরকম ভাবে টোটাল কস্ট বার করেছি, আর সেল থাকলে সেল থেকে মাইনাস করেছি টোটাল কস্ট, প্রফিট বেরিয়েছে। ঠিক আছে, সেখানে অঙ্কে যা যা ইনস্ট্রাকশন যেভাবে যেভাবে ছিল ঠিক সেভাবে করা হয়েছে। এটা হচ্ছে আরেকটা অল্টারনেটিভ ফরম্যাট, যেই ফরম্যাটটাকে বলা হয়, এই ফরম্যাটটা করার সময় মার্জিনাল কস্ট স্টেটমেন্টটাকে ব্যবহার করা হয়। মার্জিনাল কস্ট স্টেটমেন্টে কি হয়, মার্জিনাল কস্ট স্টেটমেন্টকে কস্টকে শুধু দুটো ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ভেরিয়েবল এবং ফিক্সড। অর্থাৎ এখানে সেমি ভেরিয়েবলের মধ্যে যে অংশটা ভেরিয়েবল সেটা ভেরিয়েবলের সঙ্গে যাবে, আর যে অংশটা ফিক্সড সেটা ফিক্সডের সঙ্গে যাবে। মার্জিনাল কস্ট স্টেটমেন্টে সেমি ভেরিয়েবল কস্টের আলাদা করে কোনো জায়গা নেই, ভেরিয়েবল পার্টটা ভেরিয়েবলের সঙ্গে যাবে, ফিক্সড পার্টটা ফিক্সডের সঙ্গে যাবে। তো এখানে কি হবে, এই স্টেটমেন্টে এই ফরম্যাটে তোমার হচ্ছে প্রথমে বসবে সেলস, ধরো এখানে দেখানো আছে ক্যাপাসিটি দুটো, তারপরে টোটাল পার ইউনিট, টোটাল পার ইউনিট ক্লোজ করে দিলে, এরপরে আসবে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট টোটাল পার ইউনিট বসে গেল। এবার কথাটা হচ্ছে একটা আইটেম আছে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশনটা কি, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, মানে ভেরিয়েবল কস্টকে বাদ দেওয়ার পর সেলসের যে উদ্বৃত্তটা পড়ে থাকে সেটাকে আমরা বলি কন্ট্রিবিউশন। আবার কন্ট্রিবিউশন থেকে যখন ফিক্সড কস্ট আমি বাদ দেব তাহলে আসবে ফাইনালি প্রফিট। এটা আসলে তোমার হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিস বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারেরই কনসেপ্ট হচ্ছে এটা, সেই কনসেপ্টে এটা করা হয়েছে। এবং দেখবি তোদের যে অঙ্কগুলো আগে করিয়েছি, আগে যে 4টে অঙ্ক করিয়েছি, তার মধ্যে সেলস ফিগারগুলো যেখানে যেখানে দেওয়া ছিল যে বাজেটগুলোতে, সেই সবকটা বাজেটই কিন্তু ফ্লেক্সিবল বাজেটই কিন্তু এই ফরম্যাটে করা যাবে। মানে আগে সেলস বসিয়ে নিবি, তারপরে ভেরিয়েবল কস্ট, তারপরে কন্ট্রিবিউশন বেরোবে, তারপরে ফিক্সড কস্ট, তারপরে প্রফিট বেরোবে। ঠিক আছে, সেমি ভেরিয়েবল কস্ট যেখানে থাকবে তার ভেরিয়েবল পার্টটা ভেরিয়েবলের সাথে অ্যাড করে নিবি, ফিক্সড পার্টটা ফিক্সডের সাথে অ্যাড করে নিবি। ঠিক আছে, এই ফরম্যাটেও সমস্ত অঙ্কগুলোকে করে দেওয়া যায়। কিন্তু যেখানে তোমার আগের দিনের অঙ্কটায় যেরকম ভেরিয়েবল শুধু ওভারহেড বাজেট ছিল, ভেরিয়েবল একটা হেডিং করা ছিল, সেমি ভেরিয়েবল হেডিং করা ছিল, ফিক্সড একটা আলাদা হেডিং করা ছিল, পাশে দুটো আলাদা করে 80%, 100%-এর কালাম করা ছিল, সেখানে কিন্তু অন্য এই ফরম্যাটটা ইউজ করা যাবে না। সেখানে কিন্তু যে ফরম্যাটটা প্রবলেমে দিয়ে দিয়েছে সেই ফরম্যাটটাকেই ফলো করা যাবে। কিন্তু কথা হচ্ছে ওই অঙ্কটা ছাড়া অন্য অঙ্কগুলোতে এই ফরম্যাটটা যেখানে যেখানে সেলস আছে সেখানে এই ফরম্যাট ইউজ করা যাবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই যে অঙ্কটা আজকে যে অঙ্কটা আমি দিয়েছি সেই অঙ্কটা আমি একবার পড়ে নিই, তারপরে আমি বলছি। আচ্ছা, অঙ্কটায় আছে রঙ্গন লিমিটেড ম্যানুফ্যাকচারস এ সিঙ্গেল প্রোডাক্ট ফর হুইচ মার্কেট ডিমান্ড এক্সিস্ট ফর অ্যাডিশনাল কোয়ান্টিটি। এর মানে হচ্ছে রঙ্গন লিমিটেড একটা সিঙ্গেল প্রোডাক্ট বানায় যার নাকি মার্কেটে অ্যাডিশনাল কোয়ান্টিটি, অর্থাৎ বর্তমানে যা উৎপাদন করে তার থেকে বেশি অতিরিক্ত চাহিদা বাজারে রয়েছে। প্রেজেন্ট সেল অফ ₹60,000 পার মান্থ ইউটিলাইজেস অনলি 60% ক্যাপাসিটি অফ দ্য প্লান্ট। বর্তমানে সেল হচ্ছে মাসে 60,000 টাকা। এটা এই যে 60,000 টাকার সেল যেটা, সেটা হয় প্লান্টের 60% ক্যাপাসিটিকে ব্যবহার করে। সেলস ম্যানেজার অ্যাসিওরস দ্যাট
with a reduction of 10% in the price, he would be in a position to increase the sales by about 25 to 30%. সেলস ম্যানেজার আশ্বস্ত করছে কোম্পানির মালিক কিংবা পরিচালকদের যে সেলিং প্রাইস যদি 10% কমানো হয় তাহলে সেলের পরিমাণ 25 থেকে 30% বাড়ানো যেতে পারে। এবার কি কি ডেটা পাওয়া গেছে দেওয়া আছে, সেলিং প্রাইস 10 টাকা পার ইউনিট, এই 10 টাকাটা দিয়ে 60,000 টাকা সেলস পার মান্থ ভাগ করলে তুই পেয়ে যাবি প্রেজেন্ট ইউনিট হচ্ছে 6,000 ইউনিট, 6,000 ইউনিট বিক্রি হচ্ছে 60,000 টাকায়। ভেরিয়েবল কস্ট 3 টাকা পার ইউনিট, সেমি ভেরিয়েবল কস্ট তার মধ্যে 6,000 হচ্ছে ফিক্সড প্লাস 50 পয়সা পার ইউনিট হচ্ছে ভেরিয়েবল। এটাকে আমরা ভাগ করে নিতে পারি, 6,000কে ফিক্সড করে নিলাম, 50 পয়সাকে আমি ভেরিয়েবল কস্ট অলরেডি 3 টাকা আছে, 3 টাকার সঙ্গে যোগ করে নিলে 3 টাকা 50 পয়সা হবে। আচ্ছা, আর বলছে ফিক্সড কস্ট বলছে 20,000 টাকা অ্যাট প্রেজেন্ট লেভেল, বর্তমানে 60% ক্যাপাসিটিতে ওটা 20,000 প্রেজেন্ট লেভেল, এস্টিমেটেড টু বি 24,000 অ্যাট 80% আউটপুট। তাহলে 80% আউটপুট যখন ক্যাপাসিটি লেভেলে যখন যাব তখন কিন্তু ফিক্সড কস্টটা বেড়ে হবে 24,000। তার মানে 80% এর আগে পর্যন্ত 20,000ই থাকছে, কিন্তু 80% যখন প্রোডাকশন যাবে, প্রোডাকশনটাকে বাড়াতে হবে, তখন হয়তো নতুন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লাগবে, তার ডেপ্রিসিয়েশন এক্সট্রা হবে, নতুন স্পেস লাগবে, নতুন করে ফ্যাক্টরি রেন্ট বেড়ে যেতে পারে, নতুন কর্মচারী নিয়োগ করতে হতে পারে, তার স্যালারি বেড়ে যেতে পারে। এইসব কারণে ফিক্সড কস্টটা 20,000 থেকে বেড়ে 24,000 হবে। এবার বলেছে কি, ইউ আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য ফলোইং স্টেটমেন্টস টু দ্য বোর্ড, মানে বোর্ড অফ ডিরেক্টরদের কাছে এই স্টেটমেন্টগুলি দেখাতে হবে। কি কি? প্রথম বলেছে দ্য অপারেটিং প্রফিট at 60%, 70% and 80% level at current selling price and proposed selling price। তার মানে কারেন্ট সেলিং প্রাইস 10 টাকা ধরে 60%, 70% এবং 80% লেভেলের ফ্লেক্সিবল বাজেট একটা বানাতে হবে। আবার প্রপোজ সেলিং প্রাইসটা কি না, 10% সেলিং প্রাইসটাকে কমাতে হবে। তার মানে 10 টাকা থেকে 1 টাকা বাদ গিয়ে হবে 9 টাকা, 9 টাকা সেলিং প্রাইস ধরে আবার তোমাকে 60%, 70%, 80% এর ফ্লেক্সিবল বাজেট বানাতে হবে। তার মানে দুটো স্টেটমেন্ট হচ্ছে, একটা কারেন্ট সেলিং প্রাইস ধরে আর একটা হচ্ছে প্রপোজ সেলিং প্রাইস ধরে। দ্বিতীয় পার্টটা কি বলেছে, দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য প্রেজেন্ট আউটপুট which will be required to maintain the present profit at the proposed selling price। বর্তমানে যে 60,000 টাকার সেল করছি আমি, অর্থাৎ 6,000 ইউনিট বিক্রি করছি বর্তমানে 60% ক্যাপাসিটি, সেই যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটটা যদি আমাকে 9 টাকা সেলিং প্রাইস ধরে করতে হয় তাহলে আমাকে আউটপুট কতটা বাড়াতে হবে, মানে 6,000-এর জায়গায় আমাকে কত এক্সট্রা ইউনিট উৎপাদন করতে হবে। বুঝতে পেরেছিস? 10 টাকা করে সেলিং প্রাইস ধরে যে প্রফিটটা হতো, 9 টাকা করে ধরলে তো প্রফিটের পার ইউনিটটা কমে যাবে, কিন্তু টোটাল যে প্রফিটটা 6,000 ইউনিটে আমার হতো, সেই টোটাল প্রফিটটা আমাকে যদি 9 টাকা দামে গুডস বিক্রি করে করতে হয় তাহলে আমাকে বেশি ইউনিট উৎপাদন করতে হবে, সেই অতিরিক্ত ইউনিটের পরিমাণটা কত। ঠিক আছে? তো এই অঙ্কের যে সলিউশনটা আমি একটা প্রথমে দিয়েছি, দেখবি একটা ট্র্যাডিশনাল মেথডে, যেখানে এই ফরম্যাটটা ইউজ করা নেই, আগের ফরম্যাট ইউজ করা আছে, মানে যেখানে ভেরিয়েবল কস্ট আলাদা আছে, সেমি ভেরিয়েবল কস্ট আলাদা আছে, ফিক্সড কস্ট আলাদা আছে, তারপরে টোটাল কস্ট, তারপরে সেল বসানো আছে, প্রফিট বেরিয়ে গেছে। দুটো লেভেলেই করে দিয়েছি, 10 টাকা ধরে করে দিয়েছি, 9 টাকা ধরে করে দিয়েছি। ওটা তোরা সলিউশনটা দেখলেই বুঝতে পারবি। কিন্তু কথা হচ্ছে এই অঙ্কটা যে দ্বিতীয় পার্টটা আছে, দ্বিতীয় পার্টটা যদি সলভ করতে হয় তাহলে এই ফরম্যাটে স্টেটমেন্ট না করলে হবে না। মানে ওই কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিসের যে কনসেপ্ট কিংবা মার্জিনাল কস্টিং এর যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে ব্যবহার করতে হবে। সেখানে আমি দেখবি তোদের সলিউশন যেটা দিয়েছি সেখানে দ্বিতীয় সলিউশনটাও আছে, মানে সেকেন্ড সলিউশনটাও কিন্তু দেওয়া আছে, মানে মার্জিন এই ফরম্যাটে করে দেওয়া আছে। আমি দ্বিতীয় পার্টটা আমি মানে অল্টারনেটিভ সলিউশন যেটা আছে সেটাই আমি করে দেখাচ্ছি, ফার্স্ট সলিউশন যেটা আছে সেটা তোরা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে?
এটা একবার দেখে নে। দেখো বুঝলে কিনা, ইউনিট সোল্ড অ্যাট 60% ক্যাপাসিটি, প্রেজেন্ট লেভেলটা হচ্ছে 60% ক্যাপাসিটি, সেল হচ্ছে 60,000, সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে বর্তমানে 10 টাকা, তাহলে 6,000 ইউনিট। Therefore, budgeted output at 70% capacity 6,000 divided by 60% into 70% বলে 7,000 ইউনিট। at 80% capacity 6,000 by 60% into 80% equal to 8,000 units। বোঝা গেল? নর্মাল, এটা আমরা তো প্রত্যেক দিনই প্রতিটা অঙ্কে আমরা এইভাবে বার করেছি, যেটা কারেন্ট ক্যাপাসিটি যেটা দেওয়া আছে প্রেজেন্ট ক্যাপাসিটি সেইটা ধরে আমরা বার করে নিয়েছি বাজেটেড ক্যাপাসিটি কত। গেল প্রথম ওয়ার্কিংসটা। 2 ভেরিয়েবল কস্ট পার ইউনিট। দেখো ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে অঙ্কটার মধ্যে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 3 টাকা, যেটা অঙ্কে দেওয়া আছে 3 প্লাস সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে রয়েছে 50 পয়সা করে, তাহলে হচ্ছে রুপিস 3 টাকা 50 পয়সা পার ইউনিট। টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে পার ইউনিট হচ্ছে 3 টাকা প্লাস সেমি ভেরিয়েবলের মধ্যে 50 পয়সা রয়েছে, টোটাল 3 টাকা 50 পয়সা পার ইউনিট। 3 ফিক্সড কস্ট। ফিক্সড কস্টটা দু রকম দেওয়া আছে, একটা হচ্ছে প্রেজেন্ট যেটা মানে 80% এর নিচে অবধি, মানে at 60%
and 70% ক্যাপাসিটি দেওয়া আছে 20,000 টাকা, আর at 80% ক্যাপাসিটি দেওয়া আছে 24,000 টাকা। ঠিক আছে, সিম্পলি দেওয়া আছে। ফিক্সড কস্ট বলা আছে 60% এবং 70%, মানে বলা আছে 80% এর আগে পর্যন্ত হচ্ছে 20,000 টাকা, আর 80% ক্যাপাসিটিতে গেলে এটা হয়ে যাবে 24,000 টাকা। লিখে নাও, দেখে নাও। এটা মুছে দিচ্ছি, আর ওয়ার্কিং সেখানে কিছু নেই। প্রথম হচ্ছে ফ্লেক্সিবল বাজেট দু রকম করতে দিয়েছে, কারেন্ট সেলিং প্রাইস 10 টাকা ধরে একটা, আরেকটা প্রপোজ সেলিং প্রাইস 9 টাকা ধরে আরেকটা। তাহলে ফ্লেক্সিবল বাজেট অ্যাট কারেন্ট সেলিং প্রাইস। ঠিক আছে, এই হচ্ছে ফরম্যাটটা হবে। আমি পুরো দাগগুলো কাটলাম না, কারণ কাটতে গেলে ব্যাকাটারা হয়ে গেলে আমার লিখতে অসুবিধা হবে। ঠিক আছে, ফরম্যাটটা দেখে নাও।
হচ্ছে সেলস, পার ইউনিট হচ্ছে সব কটা লেভেলেই 10 টাকা, সব কটা লেভেলেই হচ্ছে 10 টাকা। এবার মাল্টিপ্লাই করো 6000 ইন্টু 10 60,000, 7000 ইন্টু 10 70,000, 8000 ইন্টু 10 80,000। গেল বি। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট আমরা বার করেছি ওয়ার্কিংসে, দেখ 3 টাকা 50 পয়সা করে। তাহলে 6000 ইন্টু 3.50 কত হয়? 21,000। 3.50 ইন্টু 7,000, 24,500, 28,000। এবার সি, কন্ট্রিবিউশন এ মাইনাস বি। কন্ট্রিবিউশন মানে কি বললাম? কন্ট্রিবিউশন মানে হচ্ছে এক্সেস অফ সেলস ওভার ভেরিয়েবল কস্ট, মানে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যে অতিরিক্ত অ্যামাউন্টটা পড়ে থাকে, উদ্বৃত্ত পড়ে থাকে, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন। এই জন্য লেখা হচ্ছে এ মাইনাস বি। এবার মাইনাস করো, ঠিক আছে? ভেরিয়েবল কস্ট যেরকম পার ইউনিটে ফিক্সড থাকে, সেলিং প্রাইসও পার ইউনিটে ফিক্সড আছে, সেরকম কন্ট্রিবিউশনও কিন্তু পার ইউনিটে ফিক্সড থাকে, টোটালে ভ্যারি করে যায়। ডি, ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কি? 60% আর 70% লেভেলে হচ্ছে 60% আর 70% লেভেলে হচ্ছে 20,000, আর 80% লেভেলে হচ্ছে গিয়ে সেটা 24,000। এর সঙ্গে প্লাস হচ্ছে সেমি ভেরিয়েবলের মধ্যে একটা 6,000 টাকা করে ফিক্সড কস্ট আছে, তাই তো? সেমি ভেরিয়েবল যে কস্টটা দেওয়া আছে তার মধ্যে একটা 6,000 আছে, সেটা এর সাথে যোগ হয়ে যাবে। তার মানে 60% অ্যান্ড 70%-এ ও হবে 20,000 প্লাস 6,000, ঠিক আছে? আর 80%-এ ও হবে 24,000 প্লাস 6,000, টোটাল হবে 30,000, ঠিক আছে? 60 আর 70%-এ ও হবে 20,000 প্লাস 6,000, কারণ সেমি ভেরিয়েবলের মধ্যে একটা 6,000 আছে, সেই 6,000টা নিয়ে তোর হবে 26,000, আর 80% লেভেলে 24,000 ওরা বলে দিয়েছিল, প্লাস সেমি ভেরিয়েবলের মধ্যে একটা 6,000 আছে, সেটা নিয়ে হবে 30,000। তাহলে এখানে আসছে ফিক্সড কস্ট 26,000 দুটো লেভেলে, আর এখানে আসবে 30,000। তাহলে পার ইউনিট কত হয় দেখো, ভাগ করে
6000 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 4 টাকা 33, আর 7000 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 টাকা 71, আর 8000 দিয়ে ভাগ করলে 30,000 কে আসছে 3 টাকা 75। দাগ টেনে দাও। ঠিক আছে, এটা বোঝা গেল? কারণ এমনি একটা পিওর ফিক্সড কস্ট আছে, আর একটা সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে একটা 6000 টাকা ফিক্সড কস্ট আছে। তাহলে 60%, 70%-এ 20,000 প্লাস 6,000, 6,000টা তো সব লেভেলেই একই থাকছে। সেমি ভেরিয়েবলের মধ্যে যে 6,000 সেটার কোনো চেঞ্জ নেই, সেটা 60%-এও যা, 70%-এও যা, 80%-এও তাই। ঠিক আছে, তাহলে 60 আর 70%-এ হবে 20,000 প্লাস 6,000, আর 80%-এ হবে 24,000 প্লাস 6,000 ইকুয়াল টু 30,000। এবার নেক্সট হচ্ছে ই হচ্ছে প্রফিট। প্রফিটটা কি করে বেরোবে? কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট বেরোবে, সি মাইনাস ডি। বার করো প্রফিট। 13,000, 19,500 আর 22,000, আর বিয়োগ করলে আসছে, এখান থেকে এটা বিয়োগ করলে আসছে 2 টাকা 17, 2.79, 2.75। দেখে নাও। আচ্ছা, এবার আমরা করব কারেন্টের জায়গায় আসবে প্রপোজড। ফ্লেক্সিবল বাজেট অ্যাট প্রপোজ সেলিং প্রাইস, একই ফরম্যাট থাকবে। তাহলে প্রপোজ সেলিং প্রাইসে 9 টাকা করে যদি আমি পার ইউনিট ধরি, তাহলে সেলস আসছে 9 টাকা করে, 6 নং 54,000, 7,000 ইন্টু 9 63,000, 8,000 ইন্টু 9 72,000। ভেরিয়েবল কস্টে কোনো চেঞ্জ নেই কিন্তু, কারণ ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হবে বলেনি তো। ভেরিয়েবল কস্ট ওই 3 টাকা 50 পয়সা করে পার ইউনিট, ওই সেম ক্যালকুলেশনে গেছে গিয়ে, শুধু চেঞ্জ হবে কন্ট্রিবিউশনটা।
কন্ট্রিবিউশন দাঁড়াবে, নতুন কন্ট্রিবিউশন দাঁড়াবে 33,000, 38,500 আর 44,000। ফিক্সড কস্ট একই থাকবে, 60% আর 70%-এ 20,000 প্লাস 6,000 26,000, আর 80% লেভেলে 24,000 প্লাস 6,000 30,000। এবার তাহলে বার করতে হবে প্রফিট। বেরিয়ে গেল প্রফিট, একই ফরম্যাট, দুরকমভাবে ফ্লেক্সিবল বাজেট অ্যাট প্রপোজড সেলিং প্রাইস। দেখে নাও, এরপরে লাস্ট পার্টটায় যাও। মুছে দিচ্ছি। এবার আমরা বি পার্টে যাব। বি পার্টে কি বলেছে, অ্যাট প্রেজেন্ট কারেন্ট সেলিং প্রাইসে যে প্রফিটটা হয় সেই প্রফিটটাই যদি আমাকে প্রপোজ সেলিং প্রাইস মানে 9 টাকা দামে গুডস বিক্রি করে করতে হয়, তাহলে বর্তমানে আমি যে 6,000 ইউনিট বিক্রি করি তার জায়গায় এক্সট্রা কত ইউনিট আমাকে বিক্রি করতে হবে। মানে 13,000 টাকা আমি প্রফিট করব, 13,000 টাকা তো বর্তমান প্রফিট। দেখে নে বাজেটটায় যে কারেন্ট সেলিং প্রাইসে 6,000 ইউনিটে 60% ক্যাপাসিটিতে হচ্ছে 13,000 টাকা প্রফিট। এই প্রফিটটা যদি আমাকে করতে হয় 9 টাকা করে গুডস বিক্রি করে, তাহলে আমাকে অতিরিক্ত কত ইউনিট বিক্রি করতে হবে। তো এইটা করতে গেলে আমাদের ওই মার্জিনাল কস্টিং এর টেকনিক কিংবা কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিসের টেকনিক ছাড়া কোনো গতি নেই। আমি প্রথমে একটা জিনিস কনসেপ্ট আমি দিয়ে দিই। ধরো আমরা মার্জিনাল কস্ট স্টেটমেন্টে কি করলাম, স্টেটমেন্টটা কিরকম ভাবে করেছি। প্রথমে লিখেছি সেলস লেস ভেরিয়েবল কস্ট, বাদ দিলে থাকছে কি কন্ট্রিবিউশন, তার থেকে লেস ফিক্সড কস্ট, তাহলে বেরোচ্ছে প্রফিট। তাই তো, এই তো ফরম্যাটটা, এই ফরম্যাটে করেছি। সেলস লেস ভেরিয়েবল কস্ট হচ্ছে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট। কন্ট্রিবিউশন জিনিসটা কি, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যে অতিরিক্ত পড়ে থাকে অ্যামাউন্টটা সেটাকে কন্ট্রিবিউশন বলে। কন্ট্রিবিউশনের গুরুত্ব হচ্ছে এইখানে, কন্ট্রিবিউশন দিয়ে
ফিক্সড কস্ট মাইনাস করলে অতিরিক্ত যেটা পড়ে থাকবে সেটা প্রফিট। ঠিক আছে, তার কারণ হচ্ছে কন্ট্রিবিউশন যদি তোমার হচ্ছে যথেষ্ট পরিমাণে না হয়, মানে ফিক্সড কস্টকে যদি কভার করতে না পারো, তাহলে কিন্তু প্রফিট আসবে না। কারণ একটা জিনিস কি, আমি যত ইউনিট সেল করব তার সঙ্গে সঙ্গে আনুপাতিকভাবে ভেরিয়েবল কস্টও বাড়তে থাকবে। সেল বাড়বে, ভেরিয়েবল কস্টও বাড়তে থাকবে। তাহলে সেলের টাকা দিয়ে ভেরিয়েবল কস্টটাকে কভার করা যাচ্ছে, কিন্তু উদ্বৃত্তটা এমন পরিমাণ আসতে হবে যাতে ফিক্সড কস্টকে কভার করা যায়। মানে যদি দেখা যায় কন্ট্রিবিউশনের পরিমাণ ফিক্সড কস্ট থেকে কম, তাহলে কিন্তু প্রফিট আসবে না, আসবে নেগেটিভ। কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিসে কি হয়, কস্টটাকে দুটো ভাগে ভাগ করে, একটা ভেরিয়েবল কস্ট, একটা ফিক্সড কস্ট। ঠিক আছে, এবার এই কস্টের সাথে সেলসের আর প্রফিটের রিলেশনশিপটা অ্যানালিসিস করা হয়, যে ওখানে দেখা হয় যে কত ইউনিট অবধি আমি বিক্রি করলে নো প্রফিট নো লস হবে। ঠিক আছে, যেটাকে বলা হয় কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিসের ভাষায় ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, সমভঙ্গ বিন্দু বলা হয়, যে বিন্দুতে গেলে মানে যত ইউনিট বিক্রি করলে আমার প্রফিটও হবে না, লস হবে না, অর্থাৎ যে ইউনিট বিক্রি করলে আমার কন্ট্রিবিউশন ফিক্সড কস্টের সমান হবে। কন্ট্রিবিউশন ফিক্সড কস্টের সমান হলে তবেই প্রফিট হবে জিরো, তাই তো, কোনো প্রফিটও নেই, লসও নেই। এবার কথা হচ্ছে, তাহলে যে ইউনিট যত পরিমাণ ইউনিট বিক্রি করলে আমি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবো, সেই পর্যন্ত ফিক্সড কস্টটা আছে, ফিক্সড কস্টকে কভার করে ফেললাম। এবার ব্রেক ইভেন পয়েন্টের অতিরিক্ত যদি আমি গুডস বিক্রি করতে পারি, ইউনিট বিক্রি করতে পারি, তখন সেখান থেকে যে কন্ট্রিবিউশনটা আসবে সেটাই তো প্রফিট। কারণ ব্রেক ইভেন পয়েন্টে গিয়ে আমি ফিক্সড কস্টকে কভার করে ফেললাম কন্ট্রিবিউশন দিয়ে। এবার ব্রেক ইভেন পয়েন্টের পরে আর তো ফিক্সড কস্ট থাকবে না, তখন যা অতিরিক্ত আমি কন্ট্রিবিউশন পেতে থাকবো বিক্রির ফলে, সেটাই হচ্ছে আমার প্রফিট। আচ্ছা, এবার কথাটা হলো, এই সেলসটাকে যদি ধরো মনে করি আমি এস, ভেরিয়েবল কস্টকে ভি, কন্ট্রিবিউশনকে সি, ফিক্সড কস্টকে এফ, আর প্রফিটকে পি ধরি। ঠিক আছে, শর্টে সেলসকে ধরলাম এস, ভেরিয়েবল কস্টকে ধরলাম ভি, কন্ট্রিবিউশন হচ্ছে সি, ফিক্সড কস্ট হচ্ছে এফ, প্রফিট হচ্ছে পি। তাহলে আমি কতগুলো ইকুয়েশন পাই, দেখো, এস মাইনাস ভি ইকুয়াল টু সি, তাই তো, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু কন্ট্রিবিউশন, এটা আমি একটা ইকুয়েশন পেলাম। আরেকটা পাচ্ছি সি মাইনাস এফ ইকুয়াল টু পি, তাই তো, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে কি থাকছে, প্রফিট। তাহলে এবার খেয়াল করো, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই যে 2 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে যদি আমি একটু বদলাই, তাহলে কি আসবে, সি ইকুয়াল টু এফ প্লাস পি। দেখো এটা বুঝলে কিনা, সি মাইনাস এফ ইকুয়াল টু যদি পি হয়, কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট ইকুয়াল টু যদি প্রফিট হয়, তাহলে সিটাকে বাঁদিকে রেখে এফটা ডান দিকে নিলে কন্ট্রিবিউশন ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট, তাই তো। এই কন্ট্রিবিউশন থেকে যদি ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট পাওয়া যায়, তাহলে প্রফিটের সঙ্গে ফিক্সড কস্ট যোগ করলে তোর আসছে কন্ট্রিবিউশন। বোঝা গেল এই ইকুয়েশনটা, এস মাইনাস ভি ইকুয়াল টু সি, সি মাইনাস এস, এফ ইকুয়াল টু হচ্ছে প্রফিট, আবার সি ইকুয়াল টু এফ প্লাস পি। এবার দেখো, এই সির জায়গায় যদি এই ইকুয়েশনটাকে আমি পুট করি, সির এই ইকুয়েশনটাকে যদি পুট করি, তাহলে দাঁড়াবে এস মাইনাস ভি ইকুয়াল টু এফ প্লাস পি, তাই তো, এস মাইনাস ভি ইকুয়াল টু এফ প্লাস পি। তাহলে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। আরেকটা ইকুয়েশন বেরোবে, এস ইকুয়াল টু ভি প্লাস এফ প্লাস পি। বোঝা গেল? তার মানে এই যে ভিটা আছে, এটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম। তার মানে সেলস ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এই 5টা ইকুয়েশন এখান থেকে বেরিয়ে যায়। দেখে নাও।
এবার মুছে দিলাম। এবার মূল অঙ্কে যাই। আচ্ছা, proposed selling price per unit হচ্ছে 9 টাকা। proposed selling price per unit হচ্ছে 9 টাকা, বলে দিয়েছে 10 টাকা মাইনাস 10-এর 10% রিডাকশন হবে, দিলে 9 টাকা দাঁড়ায়। লেস ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 3 টাকা 50, এটা আমরা জানি, 3 টাকা প্লাস 50 পয়সা। তাহলে 5 টাকা 50 পয়সা হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট। প্রপোজ সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 9 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 3 টাকা 50 পয়সা, আর তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট 5 টাকা 50 দাঁড়ায়। আচ্ছা, এবার অঙ্কে আমাকে কি বলেছে, প্রেজেন্ট প্রফিটটা আর্ন করতে হবে। তাহলে প্রেজেন্ট প্রফিট কত? প্রেজেন্ট প্রফিট মানে কারেন্ট সেলিং প্রাইসে প্রেজেন্ট প্রফিট at current selling price। কারেন্ট সেলিং প্রাইসে আমার প্রেজেন্ট প্রফিট কত দেখবি, 6000 ইউনিট বিক্রি করি 13000 টাকা। 13000 টাকা, এই যে 13000 টাকা প্রফিট, এই 13000 টাকা প্রফিট বেরিয়েছে ফিক্সড কস্ট কন্ট্রিবিউশন থেকে মাইনাস করার পরে। তো ফিক্সড কস্টটা কন্ট্রিবিউশন থেকে মাইনাস করার পরে আমার 13000 টাকা প্রফিট বেরিয়েছে। তাহলে অ্যাড ফিক্সড কস্ট ফিক্সড কস্ট হচ্ছে 20000, 60% ক্যাপাসিটিতে, প্লাস সেই ভেরিয়েবল কস্টের মধ্যে 6000 আছে, 26000 যোগ করলে আসছে 39000। তার মানে এইমাত্র দেখালাম যে সি ইকুয়াল টু, আগে যে ইকুয়েশন দেখ 3 নম্বরে, সি ইকুয়াল টু এফ প্লাস পি লেখা আছে। তাহলে কন্ট্রিবিউশন মানে কি, ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে এখানেও এই যে 39000 কন্ট্রিবিউশনটা বেরোচ্ছে, এই 13000 টাকা প্রফিট করতে গেলে এই 39000 টাকা আমার কন্ট্রিবিউশন চাই। যে দামেই তুমি গুডস বিক্রি করো না কেন, এই প্রফিটটা, প্রেজেন্ট প্রফিটটা আর্ন করতে গেলে আমাকে 39000 টাকা কন্ট্রিবিউশন চাই। ঠিক আছে, তাহলে কারণ হচ্ছে কন্ট্রিবিউশনের সঙ্গে ফিক্সড কস্ট যোগ, এই কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে তবেই ওই প্রফিটটা আমার আসবে। এবার দেখো, নতুন সেলিং প্রাইসে 1 ইউনিট বিক্রি করলে আমি কন্ট্রিবিউশন পাই কত, 5 টাকা 50। 1 ইউনিট বিক্রি করলে আমার কন্ট্রিবিউশন আসে 5 টাকা 50 নতুন দামে। তাহলে 39000 টাকা কন্ট্রিবিউশন পেতে গেলে আমাকে কত ইউনিট বিক্রি করতে হবে, তাই তো? তাহলে 5 টাকা 50 পাচ্ছি আমি 1 ইউনিট বিক্রি করে। তাহলে 39000 টাকা পেতে গেলে আমাকে কত ইউনিট বিক্রি করতে হবে? সিম্পলি 39000 থেকে 1000কে 5 টাকা 50 দিয়ে ভাগ করবি। Therefore, number of units to be sold at proposed selling price to earn the present profit equal to 39000 divided by 5 টাকা 50। কত হয় দেখো, ভাগ করলে
7091 ইউনিটস। ঠিক আছে, এখানে জিনিসটা করা হলো একটা ইউনিট বিক্রি করে আমি 5 টাকা 50 পয়সা কন্ট্রিবিউশন পাই, তাহলে 39,000 টাকা কন্ট্রিবিউশন পেতে গেলে আমাকে কত ইউনিট বিক্রি করতে হবে? তাহলে 5 টাকা 50 দিয়ে 39,000কে ভাগ করো, 7,091 ইউনিট বিক্রি করলে আমি 39,000 কন্ট্রিবিউশন পাবো, অর্থাৎ তার থেকে 26,000 টাকা ফিক্সড কস্ট বাদ দিলে আমার 13,000 টাকা প্রফিট হবে। তাহলে সুতরাং পার্সেন্টেজ ইনক্রিজ in number of units to be sold, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কত? তাহলে আমি শুধু ইনক্রিজটা বার করি, ইনক্রিজ ইন নাম্বার অফ ইউনিটস টু বি সোল্ড হচ্ছে 7,091 মাইনাস 6,000, তাহলে 1,091 ইউনিটস। তাহলে 6,000-এর জায়গায় আমাকে বিক্রি করতে হবে অতিরিক্ত 1,091 ইউনিটস। তাহলে আমাকে পার্সেন্টেজ ইনক্রিজ জানতে চেয়েছে। পার্সেন্টেজ ইনক্রিজ, আমি বিক্রি করতাম 6,000, তাহলে 1,091 বাই 6,000 ইন্টু 100 ইকুয়াল টু, করে দেখ রেজাল্ট কত আসে। রেজাল্ট এসছে 18.18%। মানে এই বির অংশটাকে সলভ করতে গেলে মার্জিনাল কস্টিং মানে কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিসের সাহায্য না নিয়ে কোনো উপায় নেই। এই অংশটা এইভাবেই করতে হবে। ঠিক আছে, কারণ কস্টের সঙ্গে রিলেশন হচ্ছে ভেরিয়েবল কস্টের সঙ্গে ভলিউম মানে আউটপুট কিংবা সেলস ভলিউমের রিলেশন হচ্ছে সেলের ভলিউম যত বাড়বে ভেরিয়েবল কস্টের পরিমাণটাও টোটালে বাড়তে থাকবে। কিন্তু ফিক্সড কস্টের সঙ্গে রিলেশন হচ্ছে সেলস ভলিউম বাড়ুক কমুক যাই হোক না কেন ওটা একই থাকে। ঠিক আছে, সুতরাং আবার ওদিকে কন্ট্রিবিউশনের সঙ্গে রিলেশনটা হচ্ছে সেল যেরকম বাড়বে ভেরিয়েবল কস্ট বাড়বে, দুটোর পার্থক্যই হচ্ছে কন্ট্রিবিউশনও বাড়বে, কন্ট্রিবিউশনও এক থাকবে না, থাকবে কি পার ইউনিটে এক থাকবে, কিন্তু টোটালে ওটা চেঞ্জ করতে করতে যাবে। ঠিক আছে, সুতরাং এই রাস্তাটা না নেওয়া ছাড়া উপায় নেই। মানে যে প্রফিটটা বার করতে দেবে সেই প্রফিটের সঙ্গে টক করে ফিক্সড কস্টটাকে যোগ করে দিবি, তাহলে পেয়ে যাবি কন্ট্রিবিউশন। আমার কত কন্ট্রিবিউশন চাই, তাহলে পার ইউনিটে কন্ট্রিবিউশন কত, এক ইউনিটে কন্ট্রিবিউশন কত বার করলাম, এবার সেটা দিয়ে এটাকে ভাগ করলে বেরিয়ে যাবে কত ইউনিট তোর বিক্রি করতে হবে। তাহলে 6,000 আমি বিক্রি করতাম, বর্তমানে এই প্রফিটটা করতে গেলে 60% ক্যাপাসিটিতে, তাহলে আমার এক্সট্রা উৎপাদন করতে হবে 1,091 ইউনিট। তাহলে এইটা 6,000-এর কত পার্সেন্ট, তাহলে 6,000 থেকে 18.18% তোকে উৎপাদন বাড়িয়ে 7,091 গেলে তবে এই 13,000 টাকা প্রফিট হবে। ঠিক আছে, বোঝা গেছে? আজ এই পর্যন্ত থাক। ফ্লেক্সিবল বাজেট শেষ হলো, এরপরে যেটা আমি আরম্ভ করবো সেটা আমি কথা বলে নেব তোদের সাথে করে, সেটা ট্যাক্সও হতে পারে আবার অন্য কিছু হতে পারে। গুড নাইট।